নিউ ইয়ার, নিউ প্রাইস, নিউ বিল। বাজেট যেটা ছিল 1 লাখ টাকা হয়ে যাবে অটোমেটিক্যালি 1,20,000 টাকা। আপনাদের সাথে আছে আমি অনুজামান, আপনারা দেখছেন বাড়তি প্রাইসের পিসি বিল্ডার বাংলাদেশ। টার্গেট হইতেছে একটা ডেডিকেটেড জিপিইউ সহ 1 লাখের আশেপাশে পিসি বানানো, কিন্তু প্রাইসটা আসলে 1 লাখে এখন আর থাকবে না, থাকা সম্ভব না। এখন এইটাই নর্মাল। এখন পিসি নিতে হইলে আপনার প্রবাবলি এরকম প্রাইস রেঞ্জে নিতে হবে। এই প্রাইস রেঞ্জে আমাদের অটোমেটিক চয়েস চলে আসে AMD Ryzen 7500F 6 কোর 12 থ্রেড প্রসেসর। দাম হচ্ছে বাজার এখন 16,000 টাকা খুচরা মূল্য। তো এখন 7500F এর যদি আমরা নিয়ারেস্ট কম্পিউটার খুঁজতে যাই মার্কেটে, আপনি পাবেন হচ্ছে কোর আলট্রা 5225। তো এই সিপিইউটা ডিসেন্ট, কারণ খারাপ বলবো না ইন্টেলের পক্ষ থেকে। 225 এর দাম অনেক বেশি, আপনার 24,000 টাকার মতো, আর 7500F তো 16,000। তো প্রাইসের গ্যাপটা অনেক বেশি। যদিও ইন্টেলের সিপিইউ গুলা অরিজিনাল বক্সে আসে, কিন্তু AMDর গুলা ট্রেতে আসতেছে, ট্রেতেই সেল হচ্ছে। 225 নেওয়াটা একটু ডিফিকাল্ট বিকজ অফ দ্য প্রাইস, এবং পারফরমেন্সের গ্যাপটা আসলে অনেক বেশি হয়ে যায়। এবং আরেকটা ইস্যু হইতেছে যে আলট্রা সিরিজের জন্য যে 1851 সকেটটা আছে এটা ডেড এন্ড, কারণ নেক্সটে আবার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। AMD আসলে সেম সকেট মেনটেন করে যে সুবিধাটা কাস্টমার বেসকে দিছে বা একটা বড় কনজিউমার বেসকে ক্যাপচার করতে পারছে, ওইখানেই ইন্টেল কেন জানি মানে 3 সিজন কন্টিনিউ করার পরে আপনার LG 1700 থেকে LG 1851 এ আইসা আবার কেন পাল্টাইতেছে, মানে লেভেল হেডেড না মনে হইতেছে। ইন্টেলের থিঙ্ক ট্যাঙ্ক লেভেল হেডেড না, কারণ এই মুহূর্তে কম্পিট করতে হলে সেম সকেটে আপনাকে AMDর মতো অ্যাটলিস্ট AMDর কাছাকাছি আপনাকে সাপোর্ট দেয়াই লাগবে, নাইলে পরে আসলে ইট ডাজন্ট মেক মাচ সেন্স। কারণ অনেকেই আপগ্রেড করতে চায় সিপিইউ, পরবর্তীতে এটা পারে না। যদিও AMD তার নিজের গেম খেলতেছে, সেটা হচ্ছে চিপসেট দিয়ে খেলা। যেমন এইখানে আমরা ব্যবহার করতেছি B850 মাদারবোর্ড, এবং B850 মাদারবোর্ড আর 650 মাদারবোর্ডের মধ্যে আহামরি বিশেষ কোনো তফাৎ আমরা দেখতেছি এটা বলা ডিফিকাল্ট, আনলেস আপনি যদি PCI স্লটের দিকে তাকান, তাইলে পরে ওইখানে Zen 4 আর Zen 5 স্লটের একটা ব্যাপার আছে। এবং Zen 4 স্লটগুলায় আমরা দেখি যে 650 বোর্ডের Zen 4 স্লটেও আমরা অনেক সময় Zen 5 আনলক করতে পারি কিছু কিছু বোর্ডের বাস থেকে। স্পেশালি আগে বেশ কিছু বিল্ডে আমরা দেখাইছি, বাট অনেকেই এইসব নিয়ে প্যারা খাইতে চান না, 850 বোর্ড চান। কিন্তু 850 বোর্ড আর 650 বোর্ডের দামের ব্যবধান এখনো বেশ সিগনিফিক্যান্ট, কারণ এই বছরে পিসিবি স্টোরে আমার দেখা B650 গিগাবাইটের MK বোর্ডটা ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বোর্ড, যেটার দাম হচ্ছে 14,200 টাকার মতো। কিন্তু এই বোর্ডটা কিন্তু একটা 650 বোর্ড, আর 850 যদি আপনি গিগাবাইটেরই নিতে চান তাহলে দেখা যাবে 850 MK এর দাম আপনার অলমোস্ট 20,000 টাকার একটু কম মনে হয়, 18-18 আশেপাশে হবে। তো এই যে সিগনিফিক্যান্ট ডিফারেন্সটা, সিগনিফিক্যান্ট পারফরমেন্স ডিফারেন্স যাই হোক না কেন, নট জাস্টিফাইড। আপনার বাই নাও 850 বোর্ডের দামও 650 সেম রেঞ্জে চলে আসা উচিত ছিল, আর 850 পুশ করতে গেলে 650 মার্কেট থেকে বের করে দিতে হবে, কিন্তু সেটা দিবে না। 650 আরো বানাবে, 650 আরো বেচবে, 850 দাম আরো বাড়াই রাখবে। এখন দ্যাট ইজ হাউ দ্য মার্কেট ওয়ার্কস, বিকজ AMD এখন মার্কেট শেয়ার বাড়ায় নিছে। সো AMD টাইম হইতেছে এখন মিল্কিং করা ইন এ ডিফারেন্ট ওয়ে, বাট মিল্কিং চলবে, ব্যবসা করবে, মিল্কিং করবে না এটা তো হতে পারে না। তো এনিওয়ে আমরা একটা 850 বোর্ড হাতায় টাতায় পাইছি, যেটা আর কি প্রাইস কিছুটা একসেপ্টেবল রেঞ্জে আছে, কিন্তু সেইখানে আমাদেরকে একটু ছাড় দিতে হচ্ছে, সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালুতে। আমরা 7500F এর সাথে পেয়ার আপ করতেছি ম্যাক্সান B850MK। এখন এই বোর্ডটার প্রাইস আমরা খুব ভালো একটা ডিলে পাইছি। পিসিবি স্টোরে এটা লিস্টিং করা আছে 12,800 টাকায়। এখন 12,800 টাকা আর কোনো 850 বোর্ড নাই। এটা হচ্ছে চিকন চাকন একটা বোর্ড, 2টা মেমোরি স্লট আপনি পাবেন, এর বেশি আসলে এই প্রাইস রেঞ্জে আপনি এক্সপেক্ট করতে পারেন না। তবে যদি আপনার হাতে আরেকটু বাজেট থাকে, ম্যাক্সানের আরেকটা বোর্ড কিন্তু আছে। নিয়ারেস্ট অন্যান্য ব্র্যান্ডগুলো যদি আপনি কম্পিটিশন খুঁজেন, তাইলে গিগাবাইটের B850 D3HP দাম হচ্ছে অ্যারাউন্ড 20,000 টাকা, MSI Pro B850MP-র দাম হচ্ছে অ্যারাউন্ড 22,000 টাকা। এগুলো আবার সম্ভবত 4টা র্যাম স্লটের বোর্ড, সো ওইখানে একটু কস্ট বাড়ে, আর VRM এর ডিফারেন্স আছে কিছুটা থাকতে পারে। এর বাইরে কালারফুলের ব্যাটেল AX B850ME ওয়াইফাই, এই বোর্ডটার দাম হচ্ছে 18,000 টাকার মতো। এছাড়া আর অ্যাজরকের একটা বোর্ড আছে, অ্যাজরকের B850MX, ওইটার দামও 18,000 টাকার মতো। সো এই অপশনগুলো আপনাদের হাতে আছে। এখন ম্যাক্সানের ক্ষেত্রে অনেকেই বায়োস নিয়ে কমপ্লেন করেন। ইন্টেলের ম্যাক্সান বাইয়ের যে বায়োসটা আছে এটা অনেকটা আপগ্রেডেড হয়েছে, দেখতে দেখতে UI অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড। AMDর বায়োসগুলা এখনো ওই লেভেলে পৌঁছায় নাই, বাট কিছু ইমপ্রুভমেন্ট আসছে আর কি। তবে প্রাইসের দিক থেকে আসলে এটা অনেক বেশি ফিজিবল মনে হয় যদি আপনি B850তেই থাকেন। আর 650 নিলে আপনি কাছাকাছি রেঞ্জে 650 হয়তো নিতে পারবেন, সেক্ষেত্রে অনেকের হয়তো পিস অফ মাইন্ড থাকবে না। বাট আমরা আজকের বিলটা এটাই ইউজ করতেছি। এটা VRM ফেজ হচ্ছে 4+2+1।
স্টোরেজ হিসেবে আমাদের হাতে অনেক অপশন, যত টাকা তত বেশি অপশন। 3টা অপশন আমরা দেখতে পাইতেছি পিসিবি স্টোর দিছে। একটা হইতেছে স্যান্ডিস্ক WD ব্ল্যাক SL7100 500 জিবির SSD, দাম হইতেছে 9900 টাকা অনলি। আগে এই দামে আপনার Zen 4 1TB পাওয়া যেত। তারপরে OCPC আছে, OCPC 4 মানে Zen 4 MBL 401 512 জিবি, এটার দাম হচ্ছে 9500 টাকা। তারপরে লেক্সার আছে, গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়ালি ইম্পোর্টেড প্রোডাক্ট। স্টিকারটা চকচক করতেছে, একটু স্টিকার কম্পারিজন করে ফেলি। ব্রাইট স্টিকারটা গরিব, ছোট কোম্পানি। OCPC এখনো ছোট, স্টিকারটা গরিব। গ্লোবাল ব্র্যান্ডের স্টিকারটা দেখেন হলোগ্রামের মতো চিকচিক করে, কষ্টের দামও নয় বেশি হবে, 10200। ইয়েস, তো সবগুলোই হচ্ছে Zen 4 SSD, কোনোটার মধ্যেই ডিরাম নাই, তবে এইটার মধ্যে হিটসিঙ্ক আছে। এখন এই SSDতে হিটসিঙ্ক দিয়ে কি লাভ হবে আই ডোন্ট নো, হইতেও পারে না হইতে পারে। রিড রাইট স্পিড কিন্তু অনেক বেশি দেখাইতেছে কম্পেয়ার টু দিস টু। এটা হইতেছে 7500 রিড রাইট, প্রবলি 2TBতে গিয়ে পাবেন, 500 জিবিতে হয়তো এটা আশেপাশে যাইতে পারবেন না। তারপরও পারফরমেন্স টেস্টে গিয়ে আমরা দেখবো যে কি হয় অ্যাকচুয়ালি। ওকে, সো এই হচ্ছে আমাদের স্টোরেজ অপশনস। যদি কেউ 1TB নিতে চান, 1TB নিতে গেলে হয়তো এখন আপনাকে 16, 17, 18, 19, 20 হাজার টাকার মতো খরচ করতে হবে। অথচ Zen 5 SSDর দাম কিন্তু কই আসতেছিল, মানে ক্লিয়ার বলবো। মেমোরি হিসেবে আমাদের হাতে অনেক অপশন থাকার কথা ছিল, কিন্তু 3টা আছে। কাহিনী হয়ে গেছে এইখানে। কয়েকদিন আগে স্টোরে গেছিলাম একটু ঘুরতে, গিয়ে দেখি এক ভাই পিসি বিল্ড করছে। তো আমার বললো যে ভাই আপনি একটু দেখবেন বিলটা কোথাও বেশি দাম রাখছি কিনা, দেন দেখি কার বেতন থেকে টাকা কাটা যায়। পরে তাকাইলে হয় কি যে 40+ রেঞ্জের কিছু দেখলে আমি ভাবি জিপিউ, তারপর বামে তাকায় দেখি কোন জিপিউ, তো দেখি 47,000 টাকা। বামে তাকায় দেখি এটা র্যাম, তখনই মাথাটা আমার নষ্ট হয়ে গেল। ভাই অলমোস্ট 100K মতো একটা সিস্টেম বিল্ড করছে, কোনো জিপিউ নেই। তো খারাপ লাগছে, বাট দিস ইজ নিউ নর্মাল, এখন এমনই চলবে, কিছু করার নেই। যাদের প্রফেশন লাইভলিহুড পিসির সাথে সম্পর্কিত তাদের পিসি নিতে হবে, যারা পিসি প্ল্যাটফর্মে আসতে চাইতেছেন তাদের নিতে হবে। কোভিডের সময় মানুষ জিপিউ কিনছে, RX 580 কিনছে 40,000 টাকায়, তারপরে 3060 কিনছে 50-60,000 টাকায়। সো দ্যাটস হাউ ইট ইজ। এখন এইটারে কন্ট্রোল করা আমাদের পক্ষে তো ভালো, আপনার ওয়ার্ল্ড ওয়াইড কোথাও কন্ট্রোল করা যাচ্ছে না, সব জায়গায় মানে কম বেশি অবস্থা খারাপ। আপনি দেখবেন যে অ্যামাজন বা নিউইয়র্ক যদি চেক করেন প্রাইসগুলো হায়ার। কিছু কিছু কম্পোনেন্টে বাংলাদেশে এখনো ডিসেন্ট প্রাইস আছে, যেমন জিপিউর প্রাইস বাড়তেছে, এইটা আমরা শুনতেছি, এবং এইটা ইন্টারন্যাশনাল বেশ কয়েকটা জায়গায় হিট করছে, কিন্তু বাংলাদেশে ওইভাবে এখন পর্যন্ত হিট করছে বলা যাচ্ছে না। পিসিবি স্টোরে যে অফিসিয়াল জিপিউগুলো আছে সেগুলো এখন পর্যন্ত আগের প্রাইসই আছে, নতুন স্টক এখনো আমাদের স্টোরে আসে নাই, আসলে পরে হয়তো তখন দাম বাড়বে। তো মেমোরি এখন একটু তাকায় দেখি কই ছিল আর কই আসছি। এটা হচ্ছে কিংস্টন ফিউরি CL36 মেমোরি, 5600 মেগাহার্জের মেমোরি, এবং এইটা হচ্ছে আপনার non-RGBটা। এইটার দাম হচ্ছে এখন 26,200 টাকা, এবং সম্ভবত এটা আগের স্টক। এরপরে হচ্ছে OCPC ভেলোর, এটা হচ্ছে DDR5 6000 CL38, এটা হচ্ছে আপনার 23,500 টাকার মতো, যদিও স্টক কেমন আছে আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। তারপর হচ্ছে G-Skill Ripjaws S5, এগুলো হচ্ছে non-RGB, সব non-RGB, RGBর কথা ভুলে যান, ফরগেট ইট। তো এইগুলোর দাম হচ্ছে এখন, যদিও এগুলো CL40 মেমোরি, DDR5 5200 মেগাহার্জ, কিন্তু G-Skill বলে কথা, দাম একটু বেশি হওয়ার কথা, 24,500 টাকা। এখন এইখানে দুইটা আছে, যদিও স্টোরে খুব স্ট্রিক্টলি এখন মেনটেন করা হচ্ছে যে পার পিসি একটা সিঙ্গেল মেমোরি, দুইটা মেমোরি দেওয়া হচ্ছে না। নিরুৎসাহিত করা হইতেছে এই কারণে, এক, এটার দাম কমবে, আজকে কমুক আর আগামী বছর কমুক, আজকে কমার কোনো সম্ভাবনা নেই। আগামী বছর যদি কমে তখন আপনি আরেকটা মেমোরি নিয়ে নিতে পারেন সিমিলার টাইমিংয়ে, হলে পরে বেটার। রাইট নাও মেমোরিতে বাড়তি খরচ করা বা মাল্টিপল মেমোরি দিকে যাওয়া, আপনি যদি রাজার ছেলে হন তাইলেই শুধুমাত্র সেটা লজিক্যাল হবে, এছাড়া আসলে এটা লজিক্যাল না। 100K আশেপাশে গেলে পরে আপনার টপ পপুলার কেস বাংলাদেশের অলমোস্ট জাতীয় কেস বলতে পারেন ভ্যালুটপ নুবিয়া 20F5 5টা ফ্যান দিয়ে আসে, এবং 5টাই ARGB কানেক্টর দিয়ে আপনি সিঙ্ক করতে পারবেন বোর্ডের সাথে, যদি আপনার বোর্ডে স্লট থাকে। আই হোপ ভেন্ডি একটা সলিউশন বের করবে, যেমন এইখানে যদি আপনার ARGB হেডার কানেকশন মাদারবোর্ডে না দিয়া যদি আপনার ডিরেক্ট USB দিয়ে কানেক্ট করা যেত ভেন্ডির কন্ট্রোলারগুলো, তাইলে পরে প্রবাবলি ভেন্ডির এই কন্ট্রোলারগুলো একটা বড় ওয়াইড রেঞ্জ অফ পপুলেশন যাদের মাদারবোর্ডে ARGB হেডার নাই তাদের জন্য একটা প্রপার সলিউশন নিয়ে আসতে পারতো, যেটা আমরা অনেকগুলো কুলারে দেখি। কুলারগুলা বেশ কিছু কুলার কিন্তু এখন আপনার সরাসরি USB দিয়ে কানেক্ট করে, যেগুলো ডিসপ্লে আছে, নন ডিসপ্লে, এবং এগুলো ARGBও কন্ট্রোল হয় আপনার এই USB কানেক্টর দিয়া। এখন ভেন্ডির এই অপরচুনিটিটা আছে নতুন কিছু একটা করার, এখন করতে পারবে কিনা আই ডোন্ট নো, ডিপেন্ড করে তাদের উপরে। আমার সাজেশন থাকলো, ছোট্ট একটা সাজেশন। আর এমনিতে কেসটা এখনো ভালোই মানুষ প্রেফার করতেছে। এটার মেশ নন মেশ দুইটা এডিশন আছে, 3500 টাকার আশেপাশে পাওয়া যায় বাজারে। নুবিয়া নিয়ে নতুন করে কিছু বলার নাই, নুবিয়ার অসংখ্য রিভিউ বিল্ড আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনারা সেগুলো একটু রিওয়াইন্ড করে দেখে আসতে পারেন।
এই বিল্ডে পিএসইউ হিসেবে আমরা ইউজ করতেছি এসআর এর 80+ ব্রোঞ্জ এসি সিরিজের ফুল মডুলার একটা পিএসইউ অ্যান্ড এটা হচ্ছে এসআর গ্যাজেট অ্যান্ড এসআর গ্যাজেটের সম্পর্ক নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, এই প্রশ্ন নিয়ে আলোচনা আমরা এখন আর না করি। তো এইটা হচ্ছে 5100 টাকা দাম, 550 ওয়াট। এখন এইখানে পিস অফ মাইন্ডে থাকার জন্য অনেকে ফার্স্ট প্লেয়ারের 600 ওয়াটের পিএসইউ নিতে পারেন, যেগুলোর দাম আবার 5300 টাকার আশেপাশে। ওইটা আবার নন মডুলার। তো দ্যাটস আপ টু ইউ গাইজ, আপনারা কোনটা নেবেন। এটা দিয়ে কাজ চলে যায় আমাদের, এটা বাজেটও আমরা 200 টাকা বাঁচাইতে পারছি। দুইটাই আপনার অপশন আছে। এর বাইরে বাকি থাকে হচ্ছে আমাদের লাস্ট কম্পোনেন্ট, দ্যাট ইজ দ্য জিপিইউ। PNY অফিসিয়াল 5060 স্টিকার কোথায়? এই যে স্টিকার দেওয়া আছে। অফিসিয়াল জিপিইউ আর আনঅফিসিয়াল জিপিইউ এটা নিয়ে আসলে একটা কোশ্চেন মার্ক আছে। প্রাইস একটা ফ্যাক্টর। আনঅফিসিয়াল জিপিইউগুলোর প্রাইস বেশ কম, অফিসিয়ালগুলোর প্রাইস বেশ বেশি। এর কারণ হইতেছে আনঅফিসিয়ালগুলো মোস্টলি ট্রেডিং বিজনেসের মতো, কেউ একজন আনতেছে এনে সেল করতেছে, এবং অফিসিয়ালগুলো ইউজুয়ালি ডিস্ট্রিবিউটর আনে, তাদের বড় অপারেশনস থাকে, তাদের কস্টিং বেশি, এইসব অ্যাডাপ্ট করে টুইরে দাম অনেক বাড়ায় ফেলে, এবং এতটা বাড়ায় ফেলে যেটা মাঝে মধ্যে খুবই আর কি প্যাথেটিক হয়ে যায়, এবং প্রশ্ন চলে আসে যে এত বেশি দাম দিয়ে কি জিপিইউগুলো কেনা যৌক্তিক কিনা। আমার কাছে মনে হয় যে অফিসিয়াল সেলারদের প্রাইস আরও অ্যাডজাস্ট করার সুযোগ আছে, যেটা এই মুহূর্তে তারা খুব একটা করতে পারতেছে বলে আমার মনে হচ্ছে না। কারণ অফিসিয়াল সেলাররা চাইলে পরে ডেফিনেটলি অনেক জায়গা থেকেই হয়তো তাদের মার্জিনটা আর একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে এবং প্রাইস আর একটু কম্পিটিটিভ করতে পারে। আমার মনে হয় যে 1000-2000 টাকা গ্যাপ যদি অফিসিয়াল আনঅফিসিয়াল থাকতো, তাহলে অধিকাংশ যারা ক্রেতা আছেন তারা হয়তো আনঅফিসিয়াল প্রোডাক্টের দিকে যেতেন না। ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে এর উল্টা। অফিসিয়াল প্রোডাক্টের দাম এতটাই বেশি যে মানুষ অনেক সময় আনঅফিসিয়াল কিনতে বাধ্য হচ্ছেন, এবং আনঅফিসিয়াল কিনে ওয়ারেন্টি নিয়ে প্যারা খাইতে গিয়ে অনেকেই আমরা অনেককে ক্ষিপ্ত পোস্ট দিতে দেখি। তো এখন ইটস আপ টু ইউ গাইজ যে আপনি এত টাকা এক্সট্রা পে করে কি অফিসিয়াল ওয়ারেন্টি প্রোডাক্ট নিয়ে পিস অফ মাইন্ডে থাকার চেষ্টা করবেন, নাকি আপনার একটু রিস্কের মধ্যে যাবেন। এখন এইটা সব টু সব ভ্যারি করে, কোনো সব প্রপারলি আপনাকে সাপোর্ট দেবে, কেউ কেউ দেবে না। তো এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। আমাদের পিসিবি স্টোর অবশ্য আনঅফিসিয়াল প্রোডাক্ট নিয়ে খুব একটা কাজ করতেছে না, সবই অফিসিয়াল। সো মানে ওয়ারেন্টি নিয়ে যাতে প্যারা একটু কম খাওয়া লাগে এই কারণে বলতে পারেন, তবে দাম ডেফিনেটলি একটু বেশি। এই যে OC 5060 PNY কার্ডটা, এইটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 47,500। এইটার একটা নন ওসি ভেরিয়েন্ট আছে, ওইটার দাম মনে হয় 45,500। ট্রিপল ফ্যানটা হচ্ছে 48,500। অমনি হিসাব করলে পরে এইটা আসলে খুব একটা ভ্যালু ফর মানি কার্ড না। নন ওসি যেটা ওইটা 45,500-তে আমার মনে হয় এটা বেটার ডিল। আর যদি আপনি এর থেকে বেশি খরচ করেন তাহলে 1000 বাড়ায় আপনার ট্রিপল ফ্যানের কার্ড নেই তো ভালো। তো এটা অবশ্য মানে যার যার বাজেটের উপর ডিপেন্ড করে। কেউ কেউ হয়তো 1000 টাকা বাঁচায় ওইটা মাউস টাউস বা কিবোর্ডে ইনভেস্ট করলেও করতে পারেন, এটা দ্যাটস আপ টু ইউ গাইজ। অথবা পিসিবি একটা মাউস প্যাডও নিতে পারেন, বলা যায় না। এর বাইরে আপনারা মানলির কার্ড নিতে পারেন। মানলির পোলার ফক্সের দামও এটার সিমিলার, যদিও কার্ডটা হোয়াইট। আর নেবুলা যদি আপনারা পান, নেবুলার দাম 44,500 হওয়ার কথা আগের প্রাইস, যেটা সামনের প্রাইস ডেফিনেটলি বাড়তেছে। আর এর বাইরে 8GB কার্ড নিয়ে যদি কারো খুব মানে অস্বস্তি থাকে, 8GB কার্ড নিতে চান না, তারা আপনারা 9060 XT দেখতে পারেন। আপনার 9060 XT স্যাফায়ার আছে, পাওয়ার কালার আছে, এবং এগুলার প্রাইস কম বেশি এখন 55-র আশেপাশে। আগের প্রাইস যেটা, নতুন প্রাইস আর একটু বাড়ার কথা, এবং প্রবাবলি আজকে কালকের মধ্যেই নতুন প্রাইসগুলো আসা শুরু হবে। যদিও ওল্ড স্টকের কার্ড যেগুলো আছে অনেকের কাছেই কম বেশি থাকার কথা, তারা আগের প্রাইস ধরে রাখবে নাকি নতুন প্রাইসে এগুলো বিক্রি করবে, আমাদের তো রাত পারলেই স্টক চেঞ্জ হয়ে যায়। পাওয়ার কালারের বেশ কিছু 9060 XT আমরা গত মাসে ফেরত পাঠাইছি, কেউ কেনে না দিকে। তো এখন খারাপ লাগতেছে, কারণ অন্যান্য জায়গায় এখন এটার দাম দেখতেছি অলমোস্ট 60,000-এর মতো, আমাদের এখানে তখন 55K-এর মতো ছিল। আপনাদের মতো আমিও ব্যথিত। তো এছাড়া আসলে 16GB কার্ড যদি আপনি আরেকটু বাড়ায় নিতে চান এনভিডিয়ার মধ্যে, তাহলে 5060 Ti গুলো নিতে পারেন। সেগুলো আপনার এখনো আগের প্রাইস অনুযায়ী 66, 65, 67 এর আশেপাশে আছে। জোটাক আছে, MSI দাম একটু বেশি পড়বে, MSI, গিগাবাইট, এসুস, কিন্তু আপনার মানলি, পোলার ফক্স, জোটাক এগুলো আপনারা একটু কমে কিনতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে আর কি মোটামুটি অবস্থা। তো যদি আমরা 1 লাখ টাকার আশেপাশে থাকতে চাই, তাইলে আপনাকে 8GB কার্ডই নিতে হবে। এর থেকে নিচে যেতে চাইলে আপনি 50-50 কার্ডগুলো দেখতে পারেন। 50-50 কার্ডগুলো শুনতেও 50-50 লাগে, অনুভূতিও 50-50 দেয়, পারফরমেন্সও 50-50 দেয়। যদি ফ্র্যাঙ্কলি বলি তাইলে ডিলগুলো ভালো, প্রাইস অনুযায়ী বেশ ভালো, কিন্তু এগুলো সবই ওয়ান ম্যান আর্মি টাইপ বিজনেস। যদি আর্মি না থাকে তাইলে কি হবে
আই বিলিভ যে এগুলো আসলে নন ওয়ারেন্টি বা ওয়ারেন্টি নিয়ে বেশি চিন্তা থাকলে পরে অ্যাভয়েড করাটা অনেকের ক্ষেত্রে শ্রেয়। আবার ডিল যাদের কাছে বেটার মনে হয়, ইউ গাইস ক্যান গ্র্যাব দ্য ডিল। আর এমডি আর এনভিডিয়া বাদ দিয়ে যদি আপনি ইন্টেলে কমফোর্টেবল থাকেন, ইন্টেল কিন্তু এখন অনেকটাই অপটিমাইজড হয়ে গেছে। কিছু কিছু ঝামেলা আছে, কিছু কিছু অ্যাপে আপনার এনভিডিয়া বেটার পারফর্ম করে অবভিয়াসলি বিকজ অফ দেয়ার সুপিরিয়র অপটিমাইজেশন। আর এমডি তো ডেফিনেটলি আপনার রেস্টার গেমগুলো সবসময় আপনার বেটার পারফরমেন্স দিবে। তো ওইগুলো যদি আপনি অ্যাডজাস্টমেন্ট সব কিছু কনসিডার করে আপনি ইন্টেলের দিকে আসতে পারেন, তাহলে ইন্টেলের V580 কার্ডগুলো কিন্তু 40 রেঞ্জের মধ্যেই পাওয়া সম্ভব এবং এগুলো কিন্তু VRAM 12GB। সো দ্যাট ক্যান বি এ অপশন আইদার। এইখানেও আপনার বেশ কিছু ব্র্যান্ডের কার্ড বাজারে পাওয়া যায়, গুনির পাওয়া যায়, গুনিরের আবার ফোটন আছে, ইন্ডেক্স আছে, দুইটা ভেরিয়েন্ট। ফোটনগুলোর দাম একটু বেশি, ইন্ডেক্সগুলোর দাম একটু কম। এখন এগুলো কোনো অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নাই, কে কোনখান থেকে কিভাবে আনে উই ডোন্ট নো, এই কারণে কনফিডেন্স একটু কম পাই এগুলো সাজেস্ট করায়। তবে অফিসিয়ালি আবার স্পার্কেল আছে, স্পার্কেলের কার্ডগুলো আপনার প্রপার অফিসিয়ালি বাংলাদেশে আনে। বাংলাদেশে এটার ডিস্ট্রিবিউটর হচ্ছে বাইনারি লজিক, যারা একই সাথে ইন্টেলের টাইটেনিয়াম পার্টনার সিপিউর ক্ষেত্রে। আর এর বাইরেও আপনার অ্যাজরক ট্যাজরক অনেকগুলো ব্র্যান্ডের প্রপার ডিস্ট্রিবিউটর তারা। সো এটা ওয়ারেন্টি নিয়ে সমস্যা একটু কম হওয়ার কথা, এই আর কি। তো এই ছিল মোটামুটি বিল। যতগুলো অপশন বাজারে আছে তার সবগুলো আমরা কম বেশি আলোচনা করছি। অ্যাসুস MSI গিগাবাইটকে একটু কম খাওয়া দাওয়া হয়েছে বিকজ অফ দেয়ার হাই প্রাইসিং, এই হইতেছে রিয়েলিটি। তবে জিপিউর মার্কেটটা এখন বেশি ইন্টারেস্টিং, অনেকগুলো ব্র্যান্ড থাকার কারণে কস্টিং কিন্তু মানে আপনার হাতে অপশন কিন্তু বেশ কিছু থাকতেছে। আপনি চাইলে পরে একটু লেসার প্রাইসের মধ্যেও কার্ড নিতে পারেন। নট নেসেসারিলি আপনার দামি কার্ডগুলা একটা ডিফারেন্ট রেঞ্জের পারফরমেন্স দিবে, একটু বেটার পারফরমেন্স হয়তো দিবে, হয়তো লুক ফিল পিস অফ মাইন্ডের দিক থেকে ব্র্যান্ড ভ্যালু কিছুটা কাজ করে, বাট নট এন্টায়ারলি। আমাদের বিল শেষ, চলেন আমরা এখন একটু বিরল দেখে আসি, বিরলের পরে প্রাইস নিয়ে আসতেছি। এখন পর্যন্ত আগের স্টকের প্রোডাক্ট থাকা পর্যন্ত এই বিল্ডের দাম পড়ে 1,21,000 সামথিং। তবে পিসিবি স্টোর থেকে প্রবাবলি আপনি সেম প্যাকেজটা নিলে পরে 1,20,000-এ নিতে পারবেন। তবে এগুলো সবই হচ্ছে মানে এই যে আগের বছরের কেনা প্রোডাক্টগুলোর যে স্টক সেই অনুযায়ী দাম। প্রবাবলি আপনি যদি এই বিল দেখার পরে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে পারচেস করতে আসেন, প্রবাবলি এই দামে আর পারচেস করা পসিবল হবে না। সো দ্যাটস দ্যাট। চলেন পারফরমেন্স দেখি। পারফরমেন্সে আমি থাকতেছি না, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সো প্রথমত শুরু করা যাক সিনেবেঞ্চ R23 দিয়ে। আমরা প্রথমত সিঙ্গেল করে স্কোর পেয়েছি 821, মাল্টি করে স্কোর পেয়েছি 13,716। আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার এই শীতকালেও হিট করেছে 80.8 ডিগ্রি সেলসিয়াস। সো এখন দেখে নেওয়া যাক সিনেবেঞ্চ R20-তে আমাদের 7500F এর সাথে সেম লেভেলের সাথে আমাদের ইন্টেলের কোন প্রসেসর রয়েছে। i5 Ultra 225F এর সাথে তুলনা করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে i5 Ultra সিঙ্গেল করে কিছুটা বেশি স্কোর করছে, কিন্তু অপরদিকে যদি আমরা মাল্টি করে দিকে তাকাই, ইটস অ্যারাউন্ড 3000 স্কোর বেশি বুস্ট করছে। গিগবেন্সের সিঙ্গেল করে স্কোর এসেছে 2709, মাল্টি করে স্কোর এসেছে 10,820 এবং আমাদের PNY 5060 OC এডিশনটির স্কোর এসেছে 1,34,139। এখন গিগবেন্স 6-এ কম্পেয়ার করে দেখা নেওয়া যাক কিরকম কি স্কোর আপ ডাউন হচ্ছে। সো দেখা যাচ্ছে যে ইন্টেলেও সিঙ্গেল করে কিছুটা বেশি পারফর্ম করছে, মাত্র 150-এর আশেপাশে ডিফারেন্স। অপরদিকে যদি আমরা মাল্টি কোরের দিকে তাকাই, সেখানে কিন্তু ইটস অ্যারাউন্ড 4000 স্কোরের ডিফারেন্স। সো বলা যাচ্ছে যে এখানে ইন্টেলটি বেশি পারফর্ম করছে। এখন চলে যাচ্ছে আমরা ব্লেন্ডারে আমরা ভার্সন ইউজ করেছি 4.5.0। সিপিউর স্কোর এসেছে 196, অপরদিকে জিপিউর স্কোর এসেছে 3707। সো ব্লেন্ডারও কিন্তু আমাদের এখানে হাড্ডাহাড্ডি লড়াই করছে, মাত্র 14 পয়েন্টের ডিফারেন্স রয়েছে ইন্টেলের সাথে আমাদের AMD-র। আমাদের রিড স্পিড পেয়েছিলাম 6554 MBPS এর মতো, ইটস অ্যারাউন্ড 6 GBps। অপরদিকে রাইট স্পিডের প্রায় সিমিলার 6.2 GBps এর মতো স্পিড পাচ্ছি। সো ফার্মারকে যখন আমরা বেঞ্চমার্ক করে দেখছিলাম যেন সিস্টেমটি কিরকম কি হিট জেনারেট করতে পারে এবং কিরকম কি স্কোর দিচ্ছে, আমাদের ফার্মারকে স্কোর এসেছে 9222।
অপরদিকে এফপিএস পেয়েছি 153-র মতো। আমরা ফার্মারটি 1080 প্লাস 2K এফপিএস কম্পেয়ার করে দেখেছিলাম। আমাদের 2K-তে এফপিএস আসছিল 111-র মতো, অপরদিকে 1080p-তে স্কোর আসছিল 153-র মতো। সো বুঝতে পারতেছেন এখানে কিছুটা 40 এফপিএস এর ডিফারেন্স রয়েছে। যদি আপনি 1080p সিস্টেম ইউজ করেন তো একটু 40 এফপিএস বুস্ট পাবেন। তো এবার প্রক্রিয়ানের স্কোর দেখে নেওয়া যাক। প্রক্রিয়ানে আমাদের স্কোর এসেছে 43,139। যদি আমরা এটাকে কনভার্ট করি তাহলে আমরা পাবো 1080p-তে আমাদের তখন রেজাল্ট দিচ্ছিল 27.2 এর মতো। অপরদিকে যদি 1080p ফুল এইচডি দেখি সেখানে আমাদের 22-এর মতো আসতেছে। এবং 4K-তে জিপিইউ অ্যাক্সেলারেটেড করে আমরা রেন্ডার করেছিল, মানে প্রক্রিয়ন রেন্ডার করেছিল, তখন আসছিল 57। এরপর চলে যাচ্ছে গিগবেঞ্চ এআই। সো গিগবেঞ্চ এআইতে সিঙ্গেল প্রিসিশন স্কোর পেয়েছি 21,212, হাফ প্রিসিশন স্কোর পেয়েছি 40,071-এর মতো, এবং কোয়ান্টাইজ স্কোর ছিল 16,214-র মতো। সাইবারপাঙ্ক 2077 2K রেজলিউশন ছিল কাস্টম প্রিসেটে বলতে আমরা আরটি লো করে দিয়েছিলাম, আমাদের টেক্সচার রেজলিউশন হাই ছিল। ম্যাক্সিমাম এফপিএস পেয়েছিলাম 62, এভারেজ এফপিএস ছিল 54, মিনিমাম এফপিএস পেয়েছি 47-এর মতো। আমাদের গেম চলাকালীন সময়ে সিপিটির ম্যাক্সিমাম টেম্পারেচার হিট ছিল 78.8 ডিগ্রি সেলসিয়াস এবং জিপিউর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 74.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর চলে যাচ্ছি রেড ডেড রিডেম্পশন 2-তে। সো এখানেও আমরা 2K সেটিংস দিয়ে নিয়েছিলাম, টেক্সচার কোয়ালিটি ব্যালেন্সড ছিল, এবং যদি বলেন টেক্সচারের আদার্স কি কি সেটিংস রয়েছে যেগুলো ব্যালেন্সড টাইপের ছিল, ব্যালেন্সড হাই বলা যায়। এবং এখানে আমরা কোনো আরটি ইউজ করিনি। আমাদের ম্যাক্স এফপিএস পেয়েছিলাম 96, এভারেজ এফপিএস ছিল 77, মিনিমাম এফপিএস পেয়েছিলাম 62-র মতো। এবং সর্বশেষ আমরা ব্ল্যাকমিথ উকং রান করে দেখেছিলাম 2K-তে, এবং আমরা আরটি এখানে মিড আরটি নিয়ে নিয়েছিলাম, মানে মিডিয়াম আরটি। সো ম্যাক্সিমাম এফপিএস পেয়েছিলাম 83, এভারেজ এফপিএস পেয়েছি 72, মিনিমাম এফপিএস ছিল 51-র মতো।